নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাসের বিষয় হচ্ছে প্রাচীন ভারতের বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার উন্নতি। তাহলে আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক, যেটা ইউজিসি নেট স্লেট পরীক্ষা বা টেট পরীক্ষা বা ইতিহাস নির্ভর যে কোনো পরীক্ষা এবং সাধারণ জ্ঞানের জন্য যথেষ্ট দরকার। তো ভারতীয় উপমহাদেশে বিজ্ঞান ও প্রযুক্তির ইতিহাস প্রাগৈতিহাসিক সিন্ধু সভ্যতার সময় থেকে বিদ্যমান। আধুনিক কালে এগুলির যথেষ্ট উন্নতি হয়েছে। খ্রিস্টপূর্ব 5500 খ্রিস্টপূর্বাব্দে, এই যে খ্রিস্টপূর্ব 5500 অব্দের মধ্যে আমরা মেহেরগড় সভ্যতার ক্ষেত্রে জনবসতি গড়ে উঠেছিল, যা ক্যালকোলিথিক সংস্কৃতির পূর্বসূরি ছিল। এই অঞ্চলে আদিবাসীদের পশ্চিম এশিয়া ও মধ্য এশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিল। এখানে উল্লেখ্য যে 4500 খ্রিস্টপূর্বাব্দে সিন্ধু সভ্যতার আদিবাসীরা সেচের উদ্ভাবন করে। যদিও এ নিয়ে বিতর্ক আছে সিন্ধু সভ্যতার কালসীমা নিয়ে, বাট একটা জিনিস সত্য যে সিন্ধু সভ্যতাতেই আদিবাসীরা সেচের উদ্ভাবন করেছিল। তাহলে এই সেচ পরিকল্পনার ফলে প্রণালী যেখানে ছিল, তারপর প্রথম যে প্রযুক্তির ব্যবহার তারা করেছিল সেটা হচ্ছে কৃত্রিম খাল খনন করা। কৃত্রিম খাল 3000 খ্রিস্টপূর্বাব্দে কৃত্রিম খাল, গিরনারের কৃত্রিম জলধার, এগুলি 2600 খ্রিস্টপূর্বাব্দে সেচ ব্যবস্থা, সিন্ধু সভ্যতার পরিশীলিত সেচ ব্যবস্থার সংরক্ষণ ব্যবস্থার উজ্জ্বল নিদর্শন। আর সিন্ধু সভ্যতার যে ঘরবাড়ি তৈরি করা হয়েছিল এগুলি পরবর্তীতে আলোচনা করব। তারপর সিন্ধুর আদিবাসীদের একটা যেমন ওজনের পরিমাপন পদ্ধতি, ওজন পরিমাপের ব্যবহার। তো সিন্ধু সভ্যতার উপত্যকার আদিবাসীরা ওজন ও পরিমাপের ব্যবহার প্রমিতিকরণের একটি পদ্ধতি গড়ে তোলে, যা সিন্ধু উপত্যকার বিভিন্ন খনন কার্য থেকে সুস্পষ্ট। এই প্রযুক্তি মানক থাকায় পরিমাপের যন্ত্রগুলি কৌণিক পরিমাপ এবং নির্মাণের পরিমাপের কার্যকরভাবে ব্যবহার করা হয়। এটাও কিন্তু প্রযুক্তিবিদ্যার ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ দিক ছিল। কিন্তু যন্ত্রের ক্ষেত্রে একাধিক উপবিভাগের পাশাপাশি পরিমাপের যন্ত্রের ক্রমাঙ্কন পাওয়া যায়। এই ক্রমাঙ্কনটাও কিন্তু তাদের ম্যাথমেটিক্সের যে ধারণা, অর্থাৎ অঙ্ক যে ধারণা, সেই ধারণার উল্লেখ বহন করে। এই অঞ্চলের প্রাচীনতম বন্দরদের মধ্যে লোথাল, এটা বারবার আমি বলেছি, লোথাল খ্রিস্টপূর্ব 2400 অব্দে এমনভাবে মূল স্রোতের থেকে দূরে তৈরি করা হয়েছিল যাতে বন্দরে পলি জমা এড়ানো যায়। আধুনিক সমুদ্র বিজ্ঞানীদের মতে হরপ্পার আদিবাসীদের নিশ্চয়ই জোয়ারভাটা, তারপরে জল লেখচিত্রবিদ্যা, সামুদ্রিক প্রকৌশল সম্পর্কে গভীর ধারণা ছিল। এটা কিন্তু প্রযুক্তিবিদ্যার একটা সবরমতী নদীর খাতে এরকম বন্দর নির্মাণ করা সম্ভব ছিল না। তাহলে এটা একটা তাদের প্রযুক্তিবিদ্যার একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ দিক বহন করে। অধুনা পাকিস্তানের বালাকোটের উৎখনন থেকে কিছু চুল্লির উপস্থিতি প্রমাণ করা যায় যে সম্ভবত চীনামাটির সামগ্রী প্রস্তুত করে চুল্লির ব্যবহার করা হতো। তারপর খ্রিস্টপূর্ব 2500 থেকে 1900 রান্নার উনুন বালাকোটে পাওয়া গেছে। রান্নার উনুন তারা কীভাবে তৈরি করত। এছাড়া কালীবঙ্গা প্রত্নতাত্ত্বিক স্থলে অনেক পাত্র আকৃতির রান্নার চুলার অস্তিত্ব পাওয়া গেছে, যা মাটির উপরে নিচে উভয় ক্ষেত্রেই দেখা গেছে। কালীবঙ্গাতে ভাটিখানার ও সন্ধান পাওয়া গেছে। প্রত্নতাত্ত্বিক ও পাঠ্য প্রমাণের ভিত্তিতে আমেরিকার সিনেসোটা বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক জোসেফ ই স্কোয়ার্জবার্গের 2008 খ্রিস্টাব্দে তিনি এই গবেষণা করেছিলেন। ভারতের মানচিত্রাঙ্কন বিদ্যা জন্ম হয় খ্রিস্টপূর্ব 2500 থেকে 1900 অব্দের মধ্যে। ভাবা যায় এই সময় মানচিত্র সম্পর্কে তাদের ধারণা ছিল।
এবার বৈদিক যুগে খ্রিস্টপূর্ব দ্বিতীয় ও প্রথম সহস্রাব্দে ভারতে বৃহদাকার নির্মাণের পরিকল্পনা, মহাকাশ বিদ্যা সংক্রান্ত অঙ্কন, এই যে মহাকাশ বিদ্যা সংক্রান্ত অঙ্কন, মানচিত্র নির্মাণ সামগ্রীর ব্যবহার প্রচলিত ছিল। অধিকাংশ প্রমাণ জলবায়ুর কারণে ধ্বংস হয়ে গেছে, তবু উৎখননের থেকে পাওয়া অনেক জরিপের যন্ত্র, পরিমাপদণ্ড প্রাচীনকালের মানচিত্র নির্মাণ সংক্রান্ত বিভিন্ন কার্যকলাপ বিশ্বাসযোগ্যভাবে প্রমাণ করেছে। তাহলে বর্তমান যে ইতিহাসের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হচ্ছে ইন্ডিয়ান নলেজ সিস্টেম। এই ইন্ডিয়ান নলেজ সিস্টেম এটা প্রমাণ করে যে ভারতবর্ষে কি কি ছিল, অর্থাৎ প্রাচীন ভারতে আমাদের সব কিছুই ছিল। যদিও অসংখ্য নয়, প্রস্তর যুগে হাজার হাজার ভারতীয় গুহা চিত্রের মধ্যে মানচিত্রের মতো নকশার উপস্থিতি রয়েছে, তাহলে প্রস্তর যুগেও ছিল। এবং অন্তত একটি জটিল মেসোলিথিক চিত্রকে মহাবিশ্বের প্রকৃতির বলে মনে করা হয়। তাহলে মহাবিশ্ব সম্পর্কেও তাদের ধারণা ছিল। প্রত্নতাত্ত্বিক প্রমাণ থেকে জানা যায় সিন্ধু সভ্যতায় খ্রিস্টপূর্ব 2500 অব্দে পশু কর্ষিত হালের ব্যবহার ছিল। তাহলে তারা নাঙ্গল ব্যবহার, এগুলি জানতো। এই অঞ্চল থেকে আবিষ্কৃত তামার সবচেয়ে প্রাচীন তরোয়ালটি, তাহলে তরোয়াল এখানে তৈরি হয়েছিল। ভারতে গঙ্গা যমুনা দোয়াব অঞ্চলের প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান থেকে ব্রোঞ্জের তরোয়ালি বেশি পাওয়া গেছে। বৈদিক যুগের বিভিন্ন রেখা থেকে বৃহৎ সংখ্যা এর ব্যবহার পাওয়া যায়। যজুর্বেদ সংহিতায় 1200 থেকে 900 খ্রিস্টপূর্বাব্দে সময় থেকে 1012 থেকে মত বড় সংখ্যার উল্লেখ বিভিন্ন লেখায় পাওয়া যেতে শুরু করেছে। যেমন অশ্বমেধ যজ্ঞে অন্নমোহনের শেষে সূর্যোদয়ের সময়ে যে মন্ত্র উচ্চারণ করা হতো তাতে 10-এর শতগুণ থেকে 10 সহস্রের ত্রিঘাত গুণ পর্যন্ত শক্তির উন্মেষ হতো। এই যে সংখ্যা সম্পর্কে জ্ঞান, সংখ্যা জ্ঞান, এটা বৈদিক যুগের অনেক বড় দান। খ্রিস্টপূর্ব 9ম শতাব্দীর শতপথ ব্রাহ্মণে সুলভাসূত্রের মতো কিছু ধর্মীয় জ্যামিতিক গঠনের নিয়মাবলী পাওয়া গেছে। তাহলে জ্যামিতি সম্পর্কেও প্রাচীন ভারতে যথেষ্ট ধারণা ছিল। তারপর আসি খ্রিস্টপূর্ব 8ম শতাব্দীতে বৌধায়ন সুলভাসূত্রের সৃষ্টি করেন। এই সূত্রে, তাহলে এই সুলভাসূত্রের সৃষ্টি কে করেছিলেন? বৌধায়ন। এই সূত্রে সাধারণত পিথাগোরীয় সংখ্যাত্রয়ের উদাহরণ পাওয়া যায়। 1 থেকে 5, 5, 12, 13 এবং 8, 15, 17, 7, 24, 25 এবং 12, 35, 37। শুধু তাই নয়, বর্গক্ষেত্রের ব্যবহার বিষয়ক পিথাগোরাসের উপপাদ্যের একটি বক্তব্য পাওয়া যায়। বর্গক্ষেত্রের কর্ণ বরাবর কোনো দাড়ি টানলে সেই দাড়িকে বাহু ধরে বর্গক্ষেত্রের সৃষ্টি হবে, সেটির ক্ষেত্রফল পূর্বের বর্গক্ষেত্রের দ্বিগুণ হবে। অর্থাৎ এই জ্যামিতিক জ্ঞানগুলি এখানে যথেষ্ট পরিমাণ ছিল। সুলভাসূত্রের পিথাগোরাসের উপপাদ্যের আয়তক্ষেত্রের বাহু বিষয়ক বক্তব্য পাওয়া যায়। তাহলে আমরা সুলভাসূত্র থেকে কি পাই? তারপর হচ্ছে আয়তক্ষেত্রের কর্ণ বরাবর কোনো দড়ি টানলে সেই দড়িকে বাহু ধরে যে বর্গক্ষেত্রের সৃষ্টি হবে সেটির ক্ষেত্রফল আয়তক্ষেত্রের উলম্ব এবং অনুভূমিক বাহু থেকে উদ্ভূত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমাধান। বৌধায়ন 2 এর বর্গমূলের সূত্র দিয়েছেন। সুলভাসূত্রের এই সময় মেসোপটেমিয়ার প্রভাব ছিল বলে মনে করা হয়। তাহলে সুলভাসূত্র কি ছিল? বৌধায়নের সুলভাসূত্র কি ছিল? বৌধায়নের সুলভাসূত্র থেকে আমরা প্রাচীন ভারতের জ্যামিতিক জ্ঞান সম্পর্কে আমরা জানতে পারি। এই ক্ষেত্রে প্রাচীনতম ভারতীয় জ্যোতির্বিদ্যা সম্পর্কিত পুঁথি 1400 থেকে 1200 সময়কালে লাগাত বিরচিত বেদাঙ্গ জ্যোতিষকে মনে করা হয় বিশ্বের প্রাচীনতম জ্যোতির্বিদ্যা সম্পর্কিত গ্রন্থ।
তাহলে ভারতবর্ষে জ্যোতির্বিদ্যা অনেক পুরাতন ছিল, খ্রিস্টপূর্ব শতকের ছিল। এতে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কাজের সময় নির্ধারণের জন্য জ্যোতির্বিদ্যা ব্যবহারের বর্ণনা আছে। এতে জ্যোতির্বিজ্ঞান সম্পর্কিত গণনা, পঞ্জিকা প্রণয়ন, গণনা, গবেষণামূলক পর্যবেক্ষণের নিয়মগুলি বিশদে বলা আছে। যদিও বেদাঙ্গ জ্যোতিষ একটি ধর্মীয় গ্রন্থ, এতে ভারতীয় জ্যোতির্বিদ্যা সম্পর্কিত অনেক বিষয় আছে। যেমন সময় ও কাল বিষয়ক চর্চা, এই যে সময় ও কাল বিষয়ক চর্চা, চন্দ্র মাস, সৌর মাস, এমনকি অধিবর্ষের নিষ্পত্তি জন্য চান্দ্র অধিমাস এবং অধিকা মাসের যে বর্ণনা আছে সেগুলি এখানে দেখতে পাওয়া যায়। আছে ঋতু ও যুগের উল্লেখ। তারপরে ত্রিপাঠীর মতে, অমলেশ ত্রিপাঠীর মতে 700টি নক্ষত্রপুঞ্জ পাওয়া যায়। 700টি নক্ষত্রপুঞ্জ, গ্রহণ, 7টি গ্রহ এবং রাশিচক্রের 12টি রাশিও এই যুগে ভারতীয়দের জানা ছিল। তাহলে ভারতীয়দের কি জানা ছিল না? মিশরীয় কাহুনের পেপিরাস 1900 খ্রিস্টপূর্বাব্দে কাহুনের পেপিরাস এবং ভারতীয় বৈদিক যুগের বিভিন্ন গ্রন্থ থেকে জানা যায় যে প্রাচীন যুগে পশু চিকিৎসার প্রচলন ছিল। পশু একটা গুরুত্বপূর্ণ ছিল কৃষি প্রধান ভারতবর্ষে। কেয়ার্নস ন্যাশ বলেছেন 2008 খ্রিস্টাব্দে, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে সুশ্রুত সংহিতায় কুষ্ঠরোগের উল্লেখ পাওয়া যায়। সুশ্রুত সংহিতা একটি আয়ুর্বেদিক গ্রন্থ, এটা খুব ভালোভাবে মনে রাখতে হবে। সুশ্রুত সংহিতা একটি আয়ুর্বেদিক গ্রন্থ। এই গ্রন্থে 184টি অধ্যায়ে 1120টি রোগের বর্ণনা আছে। তাহলে মেডিসিন সম্পর্কে, মানুষের রোগ সুখ সম্পর্কে একদম পরিষ্কার ধারণা ছিল। এছাড়া 700টি আয়ুর্বেদিক উদ্ভিদ, পুঙ্খানুপুঙ্খভাবে শরীরস্থানের বর্ণনা, 64টি খনিজ পদার্থ থেকে 57টি প্রাণীজ পদার্থ থেকে ঔষধ বানানোর পদ্ধতি বিবরণ সেখানে পাওয়া গেছে। তারপর এই যে এই বিবরণগুলি থেকে আমরা এই জিনিসটা সম্পর্কে জানতে পারি যে প্রাচীন ভারতে সার্বিক ক্ষেত্রে আমরা তার ব্যবহার পাই। তো অক্সফোর্ড ইলাস্ট্রেটেড কম্পেনিয়ন টু মেডিসিন বই বলেছে খ্রিস্টপূর্ব 1500 থেকে 1200 সময়কালের মধ্যে সময়কালে রচিত হিন্দু ধর্মীয় গ্রন্থ আয়ুর্বেদের কুষ্ঠরোগের এই রোগের ধর্মীয় পদ্ধতিতে উপশমের উল্লেখ পাওয়া যায়। তাহলে কুষ্ঠরোগের চিকিৎসা সেখানেই ছিল, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। নেক্সট হচ্ছে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে সুশ্রুত ছানির অস্ত্রোপচার, মানে চোখের ছানির অস্ত্রোপচার জানতেন। জীবামুখী শলাকা নামের একটি বিশেষ যন্ত্রের সাহায্যে ছানির অস্ত্রোপচার করা হতো। এটি একটি বাঁকা সূচ যা দিয়ে ছানিগ্রস্ত মণিকে আলগা করে দৃষ্টিসীমার বাইরে সরিয়ে দেওয়া হতো। অস্ত্রোপচার মানে চোখের যে ছানি পরিষ্কার করার যে ব্যাপারটা এখন আমরা করি বা অনেক স্ট্রাগল করি এই বিষয়ে, ওই সময়ে এই চিকিৎসা পদ্ধতিগুলি ছিল, শল্য চিকিৎসার যে বিভিন্ন ব্যাপারগুলি ছিল। ভারত থেকে চীনে ছানির অস্ত্রোপচারের পরিচিতি পাওয়া যায়। খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীতে ব্যাকরণবিদ পাণিনির ধ্বনিবিজ্ঞান, পাণিনির শুধু অষ্টাধ্যায়ী নয়, পাণিনির ধ্বনিবিজ্ঞান রয়েছে, ধ্বনিতত্ত্ব, ধ্বনিবিজ্ঞান, রূপমূল তত্ত্বে অনেক গুরুত্বপূর্ণ আবিষ্কারের কথা জানা যায়। পাণিনির রূপমূলক তত্ত্বে ব্যাখ্যা 20 শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত সমবিষয়ক পশ্চিমী তত্ত্বের থেকে অনেক এগিয়ে ছিল। তাহলে আমরা যেখানে
পাশ্চাত্যকে সব কিছুতে তো এগিয়ে রাখি, পাশ্চাত্যের থেকেও আমাদের প্রাচীন ভারতের এই বিষয়গুলি এগিয়ে ছিল। খ্রিস্টপূর্ব ৫ম শতাব্দীর আগে ভারতবর্ষে ধাতুজাত মুদ্রার প্রচলন ছিল। ধাতুজাত মুদ্রার প্রচলন ছিল। খ্রিস্টপূর্ব 400 অব্দ থেকে 100 খ্রিস্টাব্দ সময়কালে মূলত রূপা, তামার মুদ্রা তৈরি হতে শুরু হয়, যাতে নানা রকম পশু ও উদ্ভিদের চিহ্ন পাওয়া যায়। এই চিহ্নগুলি থেকে তাদের জ্যামিতিক জ্ঞান, তারপর অঙ্কনের প্রযুক্তি, এই ব্যাপারগুলি ছিল। রাজস্থানের উদয়পুরের কাছে জাওয়ার দস্তা খনি খ্রিস্টপূর্ব 400 সালে ও ব্যবহার হতো। বিভিন্ন ধরনের হাতলযুক্ত বিভিন্ন রকমের তরবারি পাওয়া গেছে বর্তমানে উত্তরপ্রদেশের ফতেগড়ে। এই তরবারিগুলি খ্রিস্টপূর্ব 1700 থেকে 1400 সালের মধ্যে তৈরি হয়েছে বলে মনে করা হয়। তবে সম্ভবত তলোয়ারের বহুল ব্যবহার শুরু হয় খ্রিস্টপূর্ব 1ম সহস্রাব্দে। বর্তমানে উত্তরপ্রদেশের মালহার, দাদুপুর, রাজানালা কাটিলা, লাহুরা দেওয়া প্রত্নস্থলগুলিতে লোহার ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে খ্রিস্টপূর্ব 1800 থেকে 1200 সময়কালের মধ্যে। রেডিও কার্বন ডেটিং পদ্ধতি সাহায্যে ভারতে পাওয়া লৌহ সামগ্রীর বয়স নির্ধারণ করা যায় 1400 খ্রিস্টাব্দ খ্রিস্টপূর্বাব্দ সময়কালে। কিছু বিশেষজ্ঞদের মতে খ্রিস্টপূর্ব 1300 শতাব্দীতে ভারতের লৌহ বিগলনের পদ্ধতি বহুল পরিচিত ছিল। সুতরাং এটা মনে করা যেতে পারে যে লৌহ বিগলন পদ্ধতির উন্মেষ আরো অনেক আগেই হয়েছে। দাক্ষিণাত্যের বর্তমান মহীশূরে খ্রিস্টপূর্ব 1100 থেকে 1200 শতাব্দীতে লোহার ব্যবহার শুরু হয়। এত প্রাচীন লোহার ব্যবহার, তাহলে দাক্ষিণাত্যে কবে লোহার ব্যবহার শুরু হয়? এত প্রাচীন লোহার ব্যবহারের প্রমাণ পাওয়া যায়, এটা বোঝাই যাচ্ছে যে দাক্ষিণাত্যে লোহার ব্যবহার দেশের উত্তর পশ্চিম প্রান্ত থেকে স্বাধীনভাবেই হয়েছে, কারণ ওই সময় দাক্ষিণাত্যের সাথে সিন্ধু সভ্যতার সম্ভবত কোনো যোগাযোগই ছিল না। কৌটিল্যের অর্থশাস্ত্রে বাঁধ ও সেতু বানানোর কথার উল্লেখ আছে। 4র্থ শতাব্দীর সময়কাল থেকে বাখারি ও লোহার শিকল দিয়ে প্রস্তুত ঝুলন্ত সেতুর ব্যবহার দেখা যায়। তাহলে আধুনিক কালে যে ঝুলন্ত সেতু, সেটা সেখান থেকেই শুরু হয়েছে। পেগোডা ও তরির পূর্বসূরি বৌদ্ধ স্তূপের নির্মাণ খ্রিস্টপূর্ব 3য় শতক থেকেই শুরু হয়ে গেছিল। তাহলে ভারতের শুষ্ক অঞ্চলে পাথর কেটে ধাপ তৈরি করে ধাপে ধাপে কূপ তৈরি করা হতো এবং 200 থেকে 400 খ্রিস্টাব্দ থেকে এর মধ্যে পরবর্তী পর্যায়ে ধাপ কুয়ো বা ধাপ পুকুর, সিঁড়ি সিঁড়ি দিয়ে যেগুলি করা হয়, আমরা উদয়পুর মাতারবাড়ি গেলে দেখতে পাই, বা দক্ষিণ ভারতে এমন অনেক নদী রয়েছে, পুকুর রয়েছে, যেগুলিকে আমরা বিভিন্ন রাজাদের নামে জানতে পারি। মোটামুটি দেখলে বোঝা যায়। বিভিন্ন স্থানে তৈরি করা হতো, যেমন বাঁক, বিনমাল, এবং এগুলি 500 থেকে 600 খ্রিস্টাব্দের মধ্যে, 800 থেকে 950 খ্রিস্টাব্দের মধ্যে। খ্রিস্টপূর্ব 1ম সহস্রাব্দে বৈদিক খ্রিস্টপূর্ব 1ম সহস্রাব্দে বৈশেষিক পরমাণুবাদের সূচনা হয়। এই যে বৈশেষিক পরমাণু, এই তত্ত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রবক্তা ছিলেন ভারতীয় দার্শনিক কনাদ। ভারতবর্ষে প্রাচীন ভারতে যে বৈশেষিক পরমাণু বিদ্যার সূচনা হয়, এটা কনাদ থেকে শুরু হয়েছে। এটা খুব ইম্পর্টেন্ট। এই তত্ত্ব অনুসারে পরমাণু অবিনশ্বর, এটা নষ্ট হয় না, অবিভাজ্য, এবং প্রতিটি পরমাণু বিশেষ স্বাতন্ত্র্য বর্তমান। বৈশেষিক পরমাণুবাদের আরও প্রসার হয় বৌদ্ধ পরমাণুবাদে। 7ম শতাব্দীর ধর্মকীর্তি ও দিগনাগ ছিলেন, ধর্মকীর্তি আর দিগনাগ এই তত্ত্বের প্রধান প্রবক্তা। তাহলে বৌদ্ধ যুগে ধর্মকীর্তি আর দিগনাগ ছিলেন বৈশেষিক পরমাণুবাদের প্রবক্তা। এরাই প্রথম বলেন পরমাণু বিন্দু আকৃতির, কালহীন এবং শক্তি দিয়ে সৃষ্ট।
এখানে তিনটা জিনিস খুব গুরুত্বপূর্ণ। কনাদ, যেটা শুরু করেছিলেন ধর্মকীর্তি, আর দিগনাগ। খ্রিস্টীয় প্রথম শতাব্দীর শুরুর দিকে গহনা পাত্র হিসাবে কাঁচের ব্যবহার শুরু হয়ে গিয়েছিল। ইউরোপীয় গ্রিকো রোমান সভ্যতার সংস্পর্শে আসার দরুন নতুন নতুন পদ্ধতি আত্তীকরণ হতে শুরু করে, ফলে স্থানীয় কারিগরেরা কাঁচের ঢালাই নকশা, প্রথম শতাব্দীতে কাঁচের ঢালাই নকশার বিভিন্ন রকম রং মেশানো পদ্ধতির আয়ত্ত করে ফেলে। খ্রিস্টীয় প্রথম কয়েকটি শতাব্দীতেই সাতবাহন সাম্রাজ্যের সময় দেখা যায় মিশ্র কাচের ছোট ছোট চুং যেটা পাওয়া গেছে, যার কোনোটিতে হলুদ সবুজ রঙের সুন্দর রং ব্যবহার দেখা যায়। খ্রিস্টীয় প্রথম শতাব্দীতে ভারতের উটজ এর প্রথম ব্যবহার দেখা যায়। ইউরোপ, চীন ও আরব অঞ্চলের উটজ রপ্তানির করা হতো। আরবে একটি দামাস্কাস ইস্পাত নামে প্রসিদ্ধ ছিল। তাহলে দামাস্কাস ইস্পাত কোথা থেকে করা হয়েছে? সাতবাহন সাম্রাজ্য থেকে। প্রত্নতাত্ত্বিক সাক্ষ্য প্রমাণ থেকে জানা যায় দক্ষিণ ভারতে উটজ বানানোর পদ্ধতি জানা ছিল খ্রিস্টের জন্মের আগে। খ্রিস্টীয় দ্বিতীয় শতাব্দীতেই ভারতে ধুনুরি জাতীয় যন্ত্রের ব্যবহার প্রমাণ পাওয়া যায়। হীরার খনি, রত্ন হিসাবে হীরার ব্যবহার ভারত থেকেই শুরু হয়। তাহলে ভারত থেকেই হীরার খনি এবং হীরার সম্পর্কে মানুষ জানতে পারে। প্রাচীন ভারতের গোলকুন্ডায় একটি গুরুত্বপূর্ণ হীরা খনি ছিল। এখানে হীরা সারা বিশ্বে রপ্তানি করা হতো। এই যে গোলকুন্ডা বিজাপুর, তো এখান থেকে রপ্তানি করা হতো। বিভিন্ন সংস্কৃত ভাষায় প্রাচীন গ্রন্থে হীরার উল্লেখ পাওয়া গেছে। ভারতে হীরক ব্যবসার উল্লেখ পাওয়া যায় অর্থশাস্ত্রে। গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের সময়ে দিল্লিতে স্থাপিত যে লৌহ স্তম্ভ, প্রায় 2000 বছর পরেও কোনো ধরনের মরচে ধরেনি। 2000 বছর পরেও কোনো মরচে ধরেনি। খ্রিস্টীয় অষ্টম শতাব্দীতে রসরত্ন সমুচ্চয় গ্রন্থে দস্তার দুটি আকরিকের কথা বলা হয়েছে। একটি দস্তা থেকে দস্তা ধাতু নিষ্কাশন সম্ভবত, অন্যটি শুধুমাত্র ঔষধি প্রস্তুতে ব্যবহার করা হতো। এই সময়কালে অর্থাৎ 200 থেকে 848 খ্রিস্টাব্দে জাহাজের ধ্বংসাবশেষ বিভিন্ন ভারতীয় পুরাতত্ত্বে তার উল্লেখ পাওয়া গেছে। একটি থিরুনেভিল সংগ্রহশালায় সংরক্ষিত আছে। তারপর যেটা হচ্ছে চরকার উৎপত্তি নিয়ে কিছুটা অস্পষ্টতা আছে, তবে ভারতকে একটি সম্ভাব্য উৎস হিসাবে মনে করা হয়। খ্রিস্টীয় 1400 শতাব্দীতে এটি ভারত থেকে ইউরোপে গিয়েছিল। যান্ত্রিক উপায়ে তুলা বীজ থেকে তুলা ছড়ানোর উপায়ে ভারতেই উদ্ভাবিত হয়েছে। কাঠের তৈরি এই যন্ত্রের নাম ছিল চরখি। বেশিরভাগ ক্ষেত্রে এই যন্ত্র হস্তচালিত হলেও কোনো কোনো এলাকায় জল শক্তিতেও এটি চালানো হতো। অজন্তা গুহাচিত্র থেকে এটি প্রমাণিত হয় খ্রিস্টীয় 5ম শতাব্দীতেও ভারতে এই যন্ত্র ব্যবহার করা হতো। তাহলে অজন্তা গুহাচিত্রতে প্রথমে চরখির ব্যবহার আমরা উল্লেখ পাই। পরবর্তী পর্যায়ে পদচালিত মানে পায়ে চালিত চরখার ব্যবহার আমরা দেখতে পাই। এই যন্ত্রের ব্যবহার হয়। বিভিন্ন প্রাচীন চীনা নথি থেকে জানা যায় 647 সাল থেকে শুরু করে ভারতে কমপক্ষে 2টি অভিযান হয়েছিল চিনি পরিশোধনের প্রযুক্তি আহরণের জন্য, কিন্তু প্রতিটি অভিযানই চিনি পরিশোধনের বিষয়ে আলাদা আলাদা তথ্য নিয়ে ফেরে। সঙ্গীত বিশারদ পিঙ্গল সংস্কৃত ভাষায় ছন্দশাস্ত্র বিষয়ক গ্রন্থ রচনা করেন।
পিঙ্গল তার ছন্দশাস্ত্র বিষয়ক গ্রন্থ রচনা করেন। এই গ্রন্থে প্রমাণ পাওয়া যায় বিভিন্ন মাত্রায় সমন্বয়ে গণনা করতে গিয়ে পিঙ্গল প্যাস্কেলের ত্রিভুজ ও দ্বিপদ গুণাঙ্ক আবিষ্কার করেছিলেন, যদিও তিনি দ্বিপদ তত্ত্ব জানতেন না। পিঙ্গলের লেখায় বাইনারি সংখ্যার পদ্ধতি, এই বাইনারি সংখ্যা এখন কম্পিউটারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। গুণের চিহ্নের ব্যবহার পদ্ধতি ভারতীয়দের সৃষ্টি। ঋণাত্মক সংখ্যা ও বিয়োজ্য সংখ্যা সাবস্ট্রাকশন যেটাকে বলা হয়, দ্বিতীয় শতাব্দী থেকে পূর্ব এশিয়ায় ব্যবহৃত হতো, আর খ্রিস্টীয় সপ্তম শতাব্দী থেকে ভারতীয় গাণিতিকেরা ঋণাত্মক সংখ্যা জানতেন। এই ঋণের গণনার ক্ষেত্রে এই সংখ্যার ব্যবহারও বুঝতেন, যদিও ভারতীয়রা বিয়োজ্য সংখ্যার ব্যবহার প্রথম শুরু করেননি, তবে তারা ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যার গুণের ক্ষেত্রে চিহ্নের ব্যবহারের নিয়মাবলী প্রথম প্রতিষ্ঠা করেন। এই ব্যাপারে পূর্ব এশিয়ার বিভিন্ন লেখায় 1299 সালের আগেও দেখা যায় না। ঋণাত্মক সংখ্যার সঙ্গে কাজ করার জন্য প্রায় সামঞ্জস্যপূর্ণ এবং সঠিক যে নিয়ম তা প্রমাণ করা হয়েছিল, তা আরবীয়দের মাধ্যমে ইউরোপে ছড়িয়ে পড়েছিল। অন্তত খ্রিস্টপূর্ব 3000 অব্দ থেকেই মিশরীয় চিত্রশিল্পী দশমিক পদ্ধতির ব্যবহার ছিল। পরবর্তী পর্যায়ে আধুনিক সংখ্যার ব্যবহার তৈরির সময় প্রাচীন ভারতের দশমিক পদ্ধতির ব্যবহার করা হয়। খ্রিস্টীয় নবম শতাব্দীর মধ্যে হিন্দু আরবীয় সংখ্যার পদ্ধতি ভারত থেকে মধ্যপ্রাচ্যে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। শুধুমাত্র পৃথক করার চিহ্ন হিসাবে নয়, বরং সংখ্যা হিসাবে শূন্য এর ব্যবহার ধারণার উদ্ভব ভারতে হয়েছিল বলে মনে করা হয়। খ্রিস্টীয় নবম শতাব্দী থেকে ভারতে অন্যান্য সংখ্যার মতোই ব্যবহারিক গণিতে এমনকি বিভাজনের ক্ষেত্রেও শূন্যের প্রচলন ছিল। তাহলে ভাবা যায়, ভারতবর্ষে যদি শূন্যের আবিষ্কার না হতো, আমরা রোমান সংখ্যা যেমন 1, 2, 3, 4 এইভাবে আমরা দেখতে পাই। আর 10, 20 লিখতে গেলে দুইটা x দিয়ে 20 লেখা হয়। এটা শূন্যর ব্যবহার জানতো না বলেই এমন হয়েছে। এইখানে 598 থেকে 668 পেল সমীকরণের সমাধান করেছিল। দ্বিতীয় ভাস্কর 1150 সালে চিরস্থায়ী গাণিতিক যন্ত্রের খসড়া বানিয়েছিলেন। তিনি একটি চিরস্থায়ী ঘূর্ণনশীল চরকার বর্ণনা করেছিলেন। খ্রিস্টীয় পঞ্চম শতাব্দীর শেষ ভাগে আর্যভট্ট ত্রিকোণমিতির সাইন বেরসাইনের ব্যবহার জানতেন। তাহলে এর সাহায্যেই যে কোসাইন নির্ণয় করা যায় সেটাও তিনি জানতেন। আজকের রুলের উপপাদ্য নামে কলনবিদ্যার উপপাদ্যটি খ্রিস্টীয় দ্বাদশ শতাব্দীতে ভারতীয় গণিতজ্ঞ দ্বিতীয় ভাস্কর বর্ণনা করেছিলেন। তো রঞ্জক হিসাবে নীলের, যেটা ইন্ডিগোফেরা টিংটোরিয়া বা ইংরেজি ইন্ডিগোফেরা টিংটোরিয়া বহুল ব্যবহার ভারতে প্রচলিত ছিল। পরবর্তী সময়ে 1859-60 খ্রিস্টাব্দে এই নীল বিদ্রোহ হয়েছে। ইংল্যান্ডে যখন শিল্প বিপ্লব হয় এবং কাপড়ের নীলের ব্যবহার হয়, ভারতবর্ষ থেকে প্রচুর নীল এখান থেকে রপ্তানি করা হয়েছে এবং হরপ্পা সভ্যতায়ও নীলের প্রচুর রপ্তানি করা হতো। বহুল ব্যবহার ভারতবর্ষে প্রচলিত ছিল। রেশম পথ ধরে রঞ্জক হিসাবে নীল গ্রিক ও রোমানে পৌঁছে গিয়েছিল এক মহার্ঘ ভোগ্য বস্তু হিসাবে। কাশ্মীরের পশমিনা শাল এখনো খুব বিখ্যাত, তৈরি হতো। কাশ্মীর অঞ্চলে পশমের শালের উল্লেখ বিভিন্ন লেখায় 3য় শতাব্দী থেকে 11 শতকের মধ্যে খুঁজে পাওয়া যায়। গুপ্ত যুগে চিনির ব্যবহার শুরু হয় এবং প্রাচীনতম মিশ্রির ব্যবহার উল্লেখ পাওয়া যায়, যেখানে তাল থেকে হতো। পাট চাষ ভারতেই হতো। ইরাকের মসুল শহরে প্রথমবার এই কাপড় ইউরোপীয়
দেখতে পেয়েছিল বলে নাম হয়েছিল মসলিন। কিন্তু এই কাপড় তৈরি হতো বর্তমান বাংলাদেশের ঢাকায় খ্রিস্টীয় ৯ম শতাব্দীতে। সুলেমান নামক আরব ব্যবসায়ী লিখেছেন, এই কাপড়ের উৎস হলো বঙ্গ। আরবি ভাষায় এটাকে বলা হতো রুহমল। এই যে কাপড় ছিল এটাকে রুহমল বলা হতো। ইউরোপীয় পণ্ডিত ফ্রান্সেস্কো লরেঞ্জো পুলি একাধিক ভারতীয় মানচিত্রের নকল করেছিলেন তার লা কার্টোগ্রাফিয়া অ্যান্টিকা ডেল ইন্ডিয়া নামে মহাগ্রন্থে। তাহলে লা কার্টোগ্রাফিয়া অ্যান্টিকা গ্রন্থ কিসের উপর লিখেছিলেন? ভারতবর্ষের মানচিত্রের উপরে। এই মানচিত্রগুলির মধ্যে দুটি নকল করা হয়েছিল। একাদশ শতাব্দীর কাশ্মীরি পণ্ডিত ক্ষেমেন্দ্র রচিত লুকপ্রকাশ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এছাড়া সমগ্র গ্রন্থ থেকেও অনেক মানচিত্র নকল করা হয়েছে পুলির গ্রন্থে। 11শ শতাব্দীতে রাজা ভুজের লেখা সমরাঙ্গন সূত্রধারা নামক সংস্কৃত ভাষার গ্রন্থে একটি অধ্যায়ে যান্ত্রিক মৌমাছি ও পাখির মানবাকৃতি ও পশু আকৃতির ঝর্ণা এবং যান্ত্রিক নারী পুরুষের তৈল প্রদীপে তেল ভরা থেকে শুরু করে নৃত্য পরিবেশন, বাদ্যযন্ত্রের বাদন, এমনকি বিভিন্ন হিন্দু পৌরাণিক দৃশ্যের অভিনয় করতে সক্ষম ছিল। এই বিভিন্ন বিষয়গুলি অর্থাৎ স্বয়ংক্রিয় যন্ত্র বানাবার কথাও এখানে উল্লেখ করা আছে। তাহলে এই প্রত্যেকটা বিষয় থেকে আমরা জানতে পারি যে প্রাচীন ভারতের চিকিৎসা বিজ্ঞান কি পরিমাণ উন্নত ছিল। তাহলে আজকের দিনে যারা বিজ্ঞানের জয়যাত্রার কথা বলে থাকেন, এই প্রত্যেকটা বৈজ্ঞানিক আবিষ্কার কিন্তু প্রাচীন ভারতেই হয়েছে। তাহলে এইখান থেকে আমরা মোটামুটি কিছু ধারণা নিতে পারলাম প্রাচীন ভারতের বিজ্ঞান প্রযুক্তি। আর গুপ্ত যুগের বিজ্ঞান প্রযুক্তি নিয়ে আলাদা করে একটা ভিডিও তৈরি করতে হবে। এমনিতেই এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। যাই হোক, পরীক্ষার্থীরা উপকৃত হবে এই ব্যাপারগুলি নিয়ে, মোটামুটি একটু ধারণা পাবে। আর মধ্যযুগ পরবর্তী সময়ে ভাগ 2তে আমি গুপ্তযুগের বিজ্ঞান প্রযুক্তি নিয়ে আলোচনা করব, আর মধ্যযুগ নিয়ে ভাগ 3তে করব, পার্ট 3তে। সবাই ভালো থাকবে, নমস্কার। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা ছোট্ট লাইক দেবে, শেয়ার করবে আর কমেন্ট করে আমাকে জানাবে কার কেমন লেগেছে। নমস্কার।